অনেকদিন থেকে আলোচনা হচ্ছিল এই সমন্বয়ক নিয়ে, কিন্তু বোঝা যাচ্ছিল না যে এরা কি আসলেই যা মানুষ বলে তাই নাকি নাকি ভিন্ন কিছু। এখন দেখা গেল যে ভয়ঙ্কর একটা চিত্র। গুলশানের যে ঘটনাটা, এটা রীতিমতো সমন্বয়কদের পুরো গোমর ফাঁস করছে। একই সঙ্গে সমন্বয়ক নামে যারা গত এক বছরের শুরুতে যারা সত্যিকার অর্থেই অত্যন্ত ভালো কাজ করছিল, তারা এখন রীতিমতো সমন্বয়ক পরিচয় দেওয়াটাই মুশকিল হয়ে গেল। দেখেন, বাংলাদেশের স্বাধীনতার পর মনে আছে মুক্তিযোদ্ধা নামক যারা যুদ্ধ করেছে, তারা আতঙ্ক ছড়িয়েছিল যে তাদের একটা অংশ চুরি ডাকাতি রাহাজানিতে যুক্ত হয়েছিল। তো সেটা কারণও ছিল তখন ভয়ঙ্কর অর্থনৈতিক দমন পীড়ন, আর আওয়ামী লীগ এসে তো ওই যে ভাগাভাগি করলো, জাসদকে ঠেলে দিল, একদিকে এক অংশ সরকারি হয়ে গেল আর এক অংশ বেসরকারি হলো। ওইরকম বিশৃঙ্খল অবস্থায় কিন্তু মুক্তিযোদ্ধা নামটাও একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছিল। পরে অবশ্য সেটা অনেক কষ্টে রিগেইন করছে, কিন্তু এখনো মুক্তিযুদ্ধ বললে আসল নাকি ভুয়া, এরকম প্রশ্ন অনেকের মধ্যে বাধে। কিন্তু সেটা তো অনেক কাল আগের কথা। এখনকার সময়েও এসে এই সমন্বয় যাদেরকে নিয়ে গর্ব করার কথা, আজকে দেখেন তারা কত রকম ধিকৃত হলো। কিছুক্ষণ আগে একটা রিপোর্ট হাতে আসছে, তার প্রেক্ষিতে কথা বলছি। তাতে বলা হচ্ছে গণ অভ্যুত্থানের কিছু দিন পর হঠাৎ বদলে যায় সাবেক সমন্বয়ক জানে আলমের জীবন যাপন। এখন তাকে বহিষ্কার করছে, এখন তো আর সমন্বয়ক বলা যাবে না। কিন্তু এই যে জানে আলম, যার বাড়ি জয়পুরহাটের আক্কেলপুরের পুনঘর দিঘি গ্রামে, আক্কেলপুরের জানে আলম বিয়াক্কেল টাইপের কাজ করে নিজে ডুবছে এবং পুরো সমন্বয়, পুরো আন্দোলন সবার মুখে একটা কালিমা লাগাই দিল আর কি। এটা দুর্ভাগ্য। দেখেন, ব্যাকগ্রাউন্ডটা দেখেন, তার বাবা নেই। বাবা 7-8 বছর আগে ঢাকার কোনো একটা ফ্যাক্টরিতে কাজ করত। তারপরে বাবা মারা গেছে, মা অন্যত্র বিয়ে হয়েছে এবং সেই আগের ঘরের এক মেয়েকে নিয়ে সে থাকে। এর বাড়ি আছে, একটা বাড়ি একটা গ্রামের একদম মাটির ঘর। এই মাটির ঘর সাধারণত এখন দেখা যায় না। মাটির ঘরও আছে, আবার একটা দালানও আছে, কিন্তু কেউ থাকে না, তালা দেয়া থাকে। সেই লোক, সেই ছেলেটা বলবো, দেখেন প্রশাসন কি পরিমাণ পর্যদুস্ত হলে। একটা ছবি দেখছি যে গণঅভ্যুত্থানের কয়েকদিন পর জানে আলম জয়পুরহাটে আসেন। সেই সময় পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম তাকে ফুলেল শুভেচ্ছা জানান। আচ্ছা, এই ছবিটা সে যখন ফেসবুকে দেয় তখন কি ধারণা করে? ওর অধীনে যত ওসি থাকে সব তো তারে সার করে, মনে করে এসপি সাহেব ফুলেল শুভেচ্ছা দিচ্ছে। এসপি সাহেবও বিপদে আছে, মনে করছে বাপরে নতুন পট পরিবর্তন হয়েছে, এখন এদের যদি ফুলেল শুভেচ্ছা না দেই তাহলে আমার চাকরি তো খতম, যে ঢাকায় রিপোর্ট করলে আমি নাই। আরেকটা ছবি দেখেন, প্রথমেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দাঁড়ায়, এমনভাবে দাঁড়ায় ছবি তুলছে এবং তার পোশাক আশাক দেখলে মনে হয় যেন নব্য জমিদার বা ঐতিহ্যগতভাবে এরা অনেক ধনী। যেমন বলছে না, সার্জিস আলম যখন তার পূর্বপুরুষরা নাকি গাড়ি কেনার ক্ষমতা থাকে। এই জানে আলম তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছবি তুলে এমন এক ছবি তুলছে মনে হচ্ছে এই মন্ত্রণালয়ের মালিক সে এবং বা কর্ণধার সেই মন্ত্রণালয়টা চালায়। তা এখন তার দ্রুত জীবনযাপন বদলে গেছে। এই গণঅভ্যুত্থানের পর জীবনযাপন বদলে গেছে। এখন তার ছবি যখন নাকি দেখছে গ্রামবাসী, তখন তারা বিস্মিত হয়নি, বলছে যে হ্যাঁ, এটা তো স্বাভাবিকই। কারণ ধরেন আপনার যোগ্যতা বা পরিশ্রমের কারণে অনেকের ভাগ্য রাতারাতি পাল্টে যায়। পরিশ্রমের মধ্য দিয়ে একটা তার ভাগ্য বদলে যায় এবং যার ভাগ্য বদলে খুব দ্রুতই বদলে। কিন্তু চাঁদাবাজির মাধ্যমেও রাতারাতি জীবনযাপন বদলে যাওয়ার এখন সেই কাহিনীগুলো আস্তে আস্তে বের হচ্ছে এবং এমনভাবে বের হচ্ছে যে এই সমন্বয় পুরো জুলাই আন্দোলনের উপরে একটা চুনকালি মেখে দেওয়ার উপক্রম। দেখেন, রিপোর্টেই বলা হচ্ছে যে প্রশাসনের জয়পুরহাটের পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা
জানে আলমকে সমীহ করতেন। গণঅভ্যুত্থানের পর প্রথম তিনি 11ই আগস্ট জয়পুর হাট আসেন, সেই সময় নূরে আলম তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তারপর বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাবও তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছিলেন। এসব ছবি ফেসবুকে এখনো আছে। তো জানে আলম এলাকায় এসে নিজেকে বিরাট ক্ষমতাধর ব্যক্তি বলে পরিচয় দিতেন। গুলশানের চাঁদাবাজিতে তার জড়িত থাকার ঘটনায় গ্রামের বাসিন্দারা তাই বিস্মিত হননি। তা তো বটেই, এখন বুঝতে পারতেছে যে তার এই যে জীবনযাত্রা পাল্টে গেছে। তারই একটা দেখেন, আক্কেলপুরে পুনঘর দিঘি গ্রামে তার বাড়িটা, মানে সেই দোতলা মাটির বাড়ি ভেঙে চুরে পড়তেছে। সে হচ্ছে এখন কোটি কোটি টাকার মালিক। আর একদিকে জানে আলমের বাড়িতে একটি মাটির দোতলা ঘর আর ছোট পাকা ঘর আছে। তো এই ঘরগুলো কোনোভাবেই প্রমাণ করে না যে সে বিশাল ধনী, কিন্তু আজকে সে ধনী হয়েছে। এখন আস্তে আস্তে বেরোচ্ছে, আরো বেরোবে। আমার তো ধারণা যে অভ্যুত্থানের পর হঠাৎ জানে আলমের লাইফস্টাইল পাল্টে যায়। দামি গাড়িতে সে চলাচল করে। চাঁদাবাজি এবং তদবির বাণিজ্য তার আয়ের মূল উৎস ছিল। তিনি এলাকায় তেমন কিছু করেননি, তবে ঢাকায় সম্পদ এবং ব্যাংক ব্যালেন্স করেছেন বলে শোনা যায়। ছাত্রদলের আরেক নেতা, আগে সে ছাত্রদল করত, এখন সে, এবং বিভিন্ন সময় সময় নাকি সে নানা রকম মানে দল করছে। মোট কথা এগুলি হলো বকে যাওয়া ছেলে। বাবা নেই, মা অন্যত্র হয়েছে, নানা বাড়ি ছিল, নানা মারা গেছে, নানি বলতেছে যে সে তো মাঝে মধ্যে আসে। মানে এগুলো থাকে না, বাপ মা ছাড়া, একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া মানে ছেড়ে দেওয়া যেগুলি হয়, তখন তো এরা নানা রকম ধান্দাবাজি করে সার্ভাইভ করতে পারে। অনেকে ভালো পথে তার ভাগ্য বদলায়, আর সে খারাপ পথটা বেছে নিয়েছে এবং খুব সেন্সিটিভ। সমন্বয়ক মানে বাপরে বাপ, বিশাল ব্যাপার। আগে যেমন ছাত্রলীগ মানে ওরে বাবা, এ কোথার থেকে আসলো, এখন তো তাই, সেটাকে কাজে লাগাচ্ছে। যাই হোক, এখন যারা এখন মূল নেতৃত্বে আছে এনসিপি, তারা বলতেছে যে এই ব্যানার ব্যবহার করা যাবে না। এখন ব্যানার ব্যবহার করা যাবে না, এটা যদি সত্যি তারা নিজের থেকে তদন্ত করে কিছু শাস্তি দিত ভালো হতো। এখন এই ঘটনার পর প্রশাসন, পুলিশের দায়িত্ব সমন্বয় পরিচয় দিলেই তারে বেঁধে পুলিশে দেয়া, কারণ এখন কেন্দ্রীয় কমিটি ছাড়া আর কোথাও কোনো শাখা প্রশাখা নেই। সুতরাং আমার মনে হয় যে পুলিশ প্রশাসন হাফ ছেড়ে বাঁচলো অন্তত আপাতত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।